আমি যখন প্রথম জানলাম নতুন যে ছেলেটাকে এনেছি সে শুধু আমার বাড়ির চাকর নয়, বরং দূর গ্রামের এক গরিব পরিবারের বড় ছেলে, তখন ওর চোখের ভেতরের সংগ্রামটা আরও স্পষ্ট হয়ে উঠল। আমি বলেছিলাম আমার এই বড় বাড়িটাতে কাজ অনেক থাকবে। আরও মাথা নিচু করে সম্মতি দিয়েছিল, যেন আমার কথাই তার ভবিষ্যতের দরজা। ওকে যখন বললাম আমি এই বাড়ির মালিক আর সব কিছু আমিই দেখভাল করি, তখন ওর মুখে এক মুহূর্তের জন্য অদ্ভুত এক শ্রদ্ধা ভরা নীরবতা ফুটে উঠেছিল। বাড়িটা যত বড়ই হোক, আমার জীবনের নিঃসঙ্গতা যেন আরও বড় ছিল। তাই নতুন একজনের উপস্থিতি প্রথম দিন থেকেই বাতাসে হালকা বদল এনে দিয়েছিল। ওর চলাফেরায় ছিল এক ধরনের অচেনা লজ্জা, আর তার মাঝেই অদ্ভুত আকর্ষণের ছায়া, যা আমি চাইতেও উপেক্ষা করতে পারিনি। সেদিন দুপুরে বারান্দার ধুলো মুছতে গিয়ে ও যখন আমার দিকে তাকালো, সেই চোখে ছিল এক অজানা প্রশ্ন, যা বলা হয়নি তবুও যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি জানলার আড়াল থেকে ভাবছিলাম, একজন মালিক কি এভাবে নিজের চাকরের দিকে তাকায়? চেষ্টা করেও চোখ সরাতে পারছিলাম না, কারণ ওর শরীরের সহজ নড়াচড়া বাড়িটাকে এমনভাবে ভরিয়ে দিচ্ছিল যেন ও এখানে বহুদিনের চেনা মানুষ। ওকে রান্নাঘরে কাজ শেখাতে গিয়ে বুঝলাম আজ আমার নিজের কণ্ঠ অকারণে নরম হয়ে গেছে। চায়ের কাপ ধরতে গেলে আমাদের আঙুল ছুঁয়ে গিয়েছিল, আর অস্বীকার করলেও সেই ক্ষণিক স্পর্শ আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। ও তাকিয়েছিল এমনভাবে যেন কিছু বলতে চায়, কিন্তু চাকরের পরিচয়ের দেয়াল তাকে আটকে রেখেছে। আমি মালিক হয়েও সেই দেয়াল ভাঙতে চাইছিলাম কিনা বুঝে উঠতে পারছিলাম না। ওকে সন্ধ্যায় উঠোনের বাতি ধরাতে পাঠিয়ে জানালার ফাঁক দিয়ে দেখছিলাম, আর মনে হচ্ছিল আলো জ্বলছে শুধু উঠোনে নয়, আমার ভেতরেও। রাতে যখন বললাম আজ থেকে এখানেই থাকবে, তখন নিজের কণ্ঠে অজানা কম্পন ছিল, যা লুকাতে পারিনি। ওর থাকার ঘরে আলো কম ছিল, তাই মুখের ছায়া আরও স্পষ্ট হয়ে উঠছিল, আর সেই ছায়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে ভুলে যাচ্ছিলাম যে আমি তার মালিক। ঘর দেখাতে গিয়ে দরজার খুব কাছে দাঁড়ানো অবস্থায় আমাদের মধ্যেকার হাওয়া পর্যন্ত থমকে গিয়েছিল। আমি বললাম দরজা ঠিকমতো বন্ধ করতে, আর তখন মনে হলো ওর চোখ আমার চোখে কিছুটা বেশি সময় ধরে স্থির হয়ে রইল। ফিরে যেতেই পিছনে তাকিয়ে দেখলাম ও এখনও দরজার ফাঁক দিয়ে আমাকে দেখছে। আমি মাথা ঘুরিয়ে হাঁটা বাড়ালাম, কিন্তু বুকের ভেতর অদ্ভুত ঢেউ বয়ে যাচ্ছিল। রাতে নিজের ঘরে শুয়ে বারবার মনে হচ্ছিল আরেকজন মানুষের নিঃশ্বাস এই বাড়ির নীরবতা বদলে দিয়েছে। জানালা দিয়ে দেখলাম ওর ঘরের আলো ক্ষীণ হচ্ছে, আর সেই আলো নিভে যাওয়া পর্যন্ত তাকিয়ে রইলাম। ঘুম আসছিল না, কারণ মনে হচ্ছিল পাশে কেউ হাঁটছে, কারোর ছায়া দরজার সামনে থেমে আছে। এতদিন এই বাড়িতে আমার পায়ের শব্দ ছাড়া আর কিছু শোনা যেত না। আজ সেই নীরবতার ভেতর নতুন ছন্দ তৈরি হচ্ছে। পালং চাদরে শুয়ে চোখ বন্ধ করেও তার হাতের শব্দ শুনতে পাচ্ছিলাম যেন দূর থেকেই। হঠাৎ বারান্দার কাঠের ফ্লোরে পায়ের হালকা শব্দ উঠল, আর আমার বুকের ভেতর অনিয়ন্ত্রিত কম্পন ছড়িয়ে পড়ল। বুঝলাম শুধু চাকর এনে ফেলিনি, বরং এমন একটা উপস্থিতি এনেছি যা দিন শেষে আমাকে আর একা থাকতে দেবে না। দেয়ালের ছায়া পর্যন্ত আজ ভিন্ন লাগছিল, যেন ওর নিঃশ্বাসও সেই ছায়ার সঙ্গে মিশে আছে। রাত যত গভীর হলো, আমার ভেতরের আলো তত স্পষ্ট হয়ে উঠল। বুঝলাম হয়তো অনেক দিন পর কারো উপস্থিতি আমার নীরব জীবন স্পর্শ করেছে, তবুও কিছুই সরাসরি বলা যাচ্ছে না, না বলাই ভালো। অন্ধকারে আমাদের দুজনের ঘর আলাদা হলেও বাতাসে যে অদ্ভুত আকর্ষণ ছড়িয়ে আছে তা কোনো দরজা আটকে রাখতে পারছে না। চোখ বন্ধ করলে মনে হচ্ছিল ওর লাজুক কিন্তু গভীর দৃষ্টি এখনো আমার মুখের খুব কাছে ভাসছে। কম্বল টানলে মনে হচ্ছিল কেউ যেন খুব নরমভাবে আমার পাশেই বসে আছে, যদিও জানি তা হওয়ার কথা নয়। আলোর নিচে ওর ছায়া যত লম্বা ছিল, রাতে সেই ছায়া যেন আরও কাছে চলে আসছে। কতক্ষণ এভাবে শুয়েছিলাম জানি না, শুধু টের পাচ্ছিলাম এই বাড়িতে এখন আর আমি একা নই। নতুন মানুষের উষ্ণতা বাড়ির প্রতিটি দেয়ালে আমার বুকের ভেতরেও নরম আলো ছড়িয়ে দিচ্ছে। সকালে ঘুম ভাঙল জানালায় হালকা আলো পড়তেই, কিন্তু তার চেয়েও স্পষ্ট ছিল বাড়ির ভেতরে নরম পায়ের শব্দ। আমি প্রথমে ভাবলাম স্বপ্ন দেখছি, কিন্তু শব্দটা যত কাছে এলো তত বুঝলাম বাস্তব। দরজার নিচ দিয়ে ছায়া নড়ল, আর আমার বুকের ভেতর অকারণ উত্তেজনা ছুটে গেল। দরজা খুলতেই দেখলাম ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হাতে চায়ের ট্রে।
আমি বললাম, এত সকালে দরকার হয়নি। কিন্তু ওর চোখে ছিল অদ্ভুত এক যত্নের ছাপ। ট্রেন নামাতে গিয়ে ওর আঙুল আবার আমার আঙুলে ছুঁয়ে গেল, আর আমি ভেতরটা কেঁপে উঠতে বাধ্য হলাম। আমি চেষ্টা করলেও ওর দিকে তাকানো থামাতে পারছিলাম না, যেন ওর মুখে নতুন দিনের রোদ জমে আছে। ও বলল বাড়ির কাজ শুরু করবে, আর আমি অনুভব করলাম ওর কণ্ঠে এক ধরনের মৃদু স্নায়বিকতা আছে। আমার মনে হচ্ছিল ও আমার প্রতিটি শব্দ খুব মন দিয়ে শুনছে, যেন মালিক আর চাকরের সম্পর্কের থেকেও বেশি কিছু ধরে রেখেছে। ওকে যেতে দিতে ইচ্ছে করছিল না, অথচ বললাম কাজ করো, কারণ আর কিছু বলা ঠিক হবে না। ও উঠোনে পানি দিচ্ছিল, আর আমি জানালা দিয়ে ওর কাঁধের ওপর পড়া আলো দেখছিলাম। সূর্যের নিচে ওর গায়ের রং আরও স্পষ্ট হচ্ছিল, আর সেই দৃশ্য আমার দৃষ্টি আটক করে দিচ্ছিল। আমি নিজেকে বললাম এভাবে তাকানো ঠিক না, কিন্তু চোখ মানছিল না। কোনো কাজের অজুহাত ছাড়াই আমি নিচে নেমে উঠোনে গেলাম, যেন ওকে দেখে নেওয়া দরকার। ও আমার দিকে তাকাতেই মুখে হালকা হাসি ফুটল, আর সেই হাসি আমার ভেতরের ক্লান্তি গলিয়ে দিল। আমি নামতেই ও সোজা হয়ে দাঁড়িয়ে গেল, আর সেই মুহূর্তে আমাদের মাঝে নীরবতার নতুন রেখা তৈরি হলো। আমি বললাম পানি ঠিকমতো দেবে, আর ও মাথা নেড়ে বলল শিখে নেবে। ওর জবাবের সরলতা আমার হৃদয়কে অদ্ভুতভাবে নরম করে দিল। বাড়ির সামনের গাছগুলোর ছায়া আমাদের দুজনের মাঝে পড়েছিল, কিন্তু মনে হচ্ছিল আমরা ছায়ারও কাছাকাছি। আমি আবার ঘরে উঠে গেলাম, কিন্তু মন বারান্দায় আটকে রইল। রান্নাঘরে ওর কাজ দেখা দরকার বলে গেলাম, কিন্তু আসলে দরকার ছিল না। ও সব কিছু জানার চেষ্টা করছিল, আর আমি বুঝছিলাম ও আমাকে খেয়াল করছে। একবার ও জিজ্ঞেস করলো লবণ কত লাগবে, আর সেই প্রশ্নের সময় ওর চোখ আমার চোখে আটকে ছিল। আমি উত্তর দেওয়ার আগে কিছু সময় নিলাম, কারণ মনে হচ্ছিল ওকে দেখাতেই ব্যস্ত হয়ে পড়েছি। পানির কলটা ঠিক করতে গিয়ে ও নিচু হলো, আর আমি অনিচ্ছা সত্ত্বেও ওর দিকে তাকালাম। ও কাজের ভেতরেও আমার উপস্থিতি টের পাচ্ছিল, এবং তাতে এমন এক নীরব উত্তাপ জমেছিল যা বলে বোঝানো যায় না। দুপুরে আমরা আলাদা করে খাই, অথচ আমার মনে হচ্ছিল ওর সামনে বসে থাকলে ভালো লাগতো। ওর থালা তুলতে গিয়ে ও আমার হাত ছুঁয়ে ফেললো, আরও তাড়াতাড়ি হাত সরালো, কিন্তু ততক্ষণে আমার ভেতর ঝড় বয়ে গেছে। ওর এই লাজুক আচরণ আমাকে আরও টানছিল, এমনকি একটু ভয়ও দিচ্ছিল নিজের দুর্বলতার জন্য। বিকেলেও ছাদে কাপড় দিতে গেল, আমি পেছনে গেলাম শুধু দেখার জন্য। ও হাওয়ায় কাপড় তুলতে গিয়ে যখন মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো, তখন চোখে অদ্ভুত নীরব এক সুর বাজল। আমি কিছু বলতে পারলাম না, শুধু তাকিয়েছিলাম, আর ও চোখ সরিয়ে নিচে তাকায়নি। হঠাৎ বাতাস জোরে বইল, আর একটা কাপড় উড়ে এসে আমার ওপর পড়ল। ও দৌড়ে এসে কাপড় সরালো, কিন্তু এত কাছে এসে দাঁড়ালো যে আমাদের দুটি শ্বাসের দূরত্বও কমে গেল। সেকেন্ডখানেক আমরা দুজনেই নড়িনি, আর সেই থেমে থাকা মুহূর্তটুকু চিরদিনের মতো দীর্ঘ মনে হলো। ও পিছিয়ে গেল, কিন্তু চোখে ছিল লুকোনো কাঁপুনি যা আমাকে আরও অস্থির করলো। আমি কিছু না বলেই ছাদ থেকে নেমে এলাম, কারণ ভয় হচ্ছিল নিজের মুখের ভাষা প্রকাশ পেয়ে যাবে। ঘরে এসে খেয়াল করলাম আমার হাত কাঁপছে, আর হৃৎপিণ্ডও স্বাভাবিকভাবে কাজ করছে না। সন্ধ্যা হলেও লাইট জ্বালতে আসলো, আর ঘরের আলোয় ওর মুখ আরও স্পষ্ট হয়ে উঠল। ও যখন আমার পাশ দিয়ে যাচ্ছিল, তখন হাওয়ার মতো একটা নরম উষ্ণতা আমার শরীর ছুঁয়ে গেল। আমি বুঝলাম এ বাড়ি এখন আগের বাড়ি নেই, কারণ এখানে আর শুধু আমি নই। ও কাজ করছে, আর আমি ওকে দেখছি। এটা যেন নীরব অভ্যাসে পরিণত হলো। রাতে খাওয়া শেষে ও থালা ধোয়ার সময়ও মাঝে মাঝে পিছন ফিরে তাকাতো, আর আমি চোখ সরিয়ে নিতাম ঠিক সময়ের আগে। আমার মনে হচ্ছিল ও বুঝে গেছে আমি তাকে লক্ষ্য করছি, কিন্তু কিছু বলার মতো সাহস সে দেখাচ্ছে না। নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম, আর ভাবলাম একজন মালিকের কি এভাবে অনুভূত হওয়া ঠিক? তবুও বুকের গভীরে যে উষ্ণতা জেগেছে তা থামানো যায় না, তা আমি বুঝে গেছি। রাত বাড়তে শুরু করলে বাড়িটা আগের মতো নিস্তব্ধ হলেও আজ নীরবতাও অন্যরকম। ওর ঘরের ক্ষীণ আলোয় ছায়া নড়ছিল, আর আমি সেই ছায়ার দিকে তাকিয়েছিলাম। অজান্তেই আমার পা দরজার দিকে এগোলো, যেন কেউ ডাকছে। দরজা খুললাম না, কিন্তু দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ, কারণ বাতাসে ওর উপস্থিতি ছিল। মনে হচ্ছিল দুটো ঘর আলাদা হলেও মাঝের ফাঁকা জায়গাটা নীরব আকর্ষণে ভরে আছে। কোনো শব্দ নেই, তবুও অনুভূতি স্পষ্ট, যেন দেয়ালও সব জানে।
আমি জানতাম এসব অনুভূতি রাতে আরো স্পষ্ট হয় এবং আমার ভিতরেও তাই হচ্ছিল। এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে বুঝলাম ওর পায়ের খুব ক্ষীণ শব্দ আমার দিকে এগিয়ে আসছে। হয়তো ও শুধু পানি খেতে যাচ্ছে, কিন্তু আমার কানে সেই শব্দের মানে আলাদা লেগে গেল। আরেক মুহূর্তেই বুঝলাম আমি ওর উপস্থিতির অপেক্ষায় দাঁড়িয়ে আছি, যেন এটাই স্বাভাবিক হয়ে গেছে। এখন শুধু দরজার ওপারে নীরবতা আর শ্বাসের ফাঁক মিলিয়ে যাচ্ছে এক দীর্ঘ প্রত্যাশার ভেতর। রাতটা ঠিক কিভাবে কেটে গেল জানি না, শুধু জানি ভোর হওয়ার আগেই বাড়ির ভেতরে নীরবতায় ওর উপস্থিতির গন্ধ ছিল। জানালার ফাঁক দিয়ে প্রথম আলো ঢোকার সঙ্গে সঙ্গে মনে হলো যেন কেউ আমার ঘরের বাইরে দিয়ে হেঁটে গেল। আমি নিজেকে বোঝালাম সবই নিজের মন গড়া, কিন্তু বুকের ভেতর যে দোল উঠল তা অস্বীকার করা সম্ভব হলো না। ঘর থেকে বের হতে গিয়েই দেখলাম দরজার সামনে রাখা ছোট কাপটাও আগের রাতে ধুয়ে এখানে শুকাতে দিয়েছে। কারো এমন যত্নে হৃদয়ের ভেতর অদ্ভুত মাধুর্য জমে যায়, আর আমি ঠিক সেটাই অনুভব করলাম। নিচে নেমে দেখি ও রান্নাঘরে পাত্র সাজাচ্ছে, আর আমাকে দেখি দ্রুত সোজা দাঁড়িয়ে পড়ল। ওর চোখে সেই একই লাজুক আলো আর মুখে অল্প হাসি, যা অকারণেই আমার সকালটা সুন্দর করে দিল। আমি বললাম, এত কাজ করতে হবে না, কিন্তু ও হেসে বলল, আমার কথা মেনে চলা তার দায়িত্ব। এই সাধারণ বাক্যটায় এমন এক কোমলতা ছিল যা আমার বুকের ভিতর নরম ঢেউ তুলল। আমি ওর কাজ দিয়ে হাঁটতে গেলে টের পেলাম খুব সামান্য দূরত্বেও যেন অদৃশ্য উত্তাপে ভরে উঠছে। ও জানালার পাশে পানি নিতে গেল, আর হঠাৎ হাওয়ায় তার কলারের কোণ ছুঁয়ে আমার হাতের পাশটাও ছুঁয়ে গেল। আমি থমকে দাঁড়ালাম, আর ও যেন কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে থাকলো। তারপর বলে উঠল, দুঃখিত, কিন্তু সেই শব্দেও ছিল এক অদ্ভুত কম্পন যা আমাকে আরো বেশি নড়বড়ে করল। আমি জিজ্ঞেস করলাম, সকালে কখন উঠে? আর সে বলল, আমার উঠার শব্দ শোনার আগেই উঠে যায়। শব্দটা এমনভাবে বলল যেন আমাকে দেখার আগেই সে নীরবে আমার অভ্যাস বুঝে ফেলেছে। ওকে গাছের টব সরাতে বললাম, আরও বড় টবটা তুলতেই তার বাহুতে আলো পড়ে চকচক করে উঠল। আমি নিজেকে জোর করে অন্যদিকে তাকালাম, কিন্তু চোখ মুহূর্তের মধ্যেই আবার তার দিকে ফিরছিল। ও কাজ শেষ করে আমার দিকে তাকালে মনে হচ্ছিল ও শুধু কাজের অনুমতি নয়, আমার মনকেও খেয়াল করছে। আমি বললাম, একটু বিশ্রাম নিতে, কিন্তু ও বলল, আমার সামনে দাঁড়ালে তার ক্লান্তি থাকে না। এই কথায় আমার গলা শুকিয়ে গেল, কারণ ওর কণ্ঠে ছিল নীরব অথচ গভীর সত্য। দুপুরে বাইরে ঝড় উঠছিল, আর ও সব জানালা বন্ধ করছিল। আমি পিছনে দাঁড়িয়ে তার হাতের গতি লক্ষ্য করছিলাম। একটি জানালার কাছে দাঁড়াতেই ও বুঝতে পারলো আমি তার ঠিক পেছনে আছি, আর সে ধীরে ঘুরে দাঁড়ালো। আমরা খুব কাছাকাছি ছিলাম, এত কাছাকাছি যে দুজনের নিঃশ্বাস একই ভেজা বাতাসে মিশছিল। ও চোখ সরাচ্ছিল না, আর আমি কিভাবে তাকিয়ে আছি বুঝতে পেরে নিজেই অবাক হলাম। ঝড়ের শব্দের মাঝে এই নীরব মুহূর্তটা যেন সময় থামিয়ে রেখেছিল। তারপর ও বলল, জানালাটা আমি বন্ধ করে দিই নাকি আপনি করবেন? শব্দটা সাধারণ হলেও সেই মুহূর্তে তা ছিল এমন এক নরম আহ্বান যা বাতাসের সঙ্গে ভেসে আমার বুকের গভীরে গিয়ে পড়ল। আমি বললাম, তুমি করো। আরও খুব ধীরে হাত বাড়ালো, যেন তাড়াহুড়ো করলে কিছু ভেঙে যাবে। তার হাত জানালার কাঠ ছুঁতেই আমার হাতও কাঠ ছুঁয়ে গেল, আর মাঝখানে এতটুকুও ফাঁক রইল না। এই ছোট্ট ঘটনাতেই এমন এক নীরব টান তৈরি হলো যে সারাদিন আমাকে তাড়া করে বেড়ালো। বিকেলে ও আমার বইগুলো সাজাতে এলো, আর আমি সোফায় বসে তাকে দেখছিলাম। ও যখন উপরের তাকে বই তুলতে হাত উঠাল, তখন তার কাঁধের পেশি নড়ল, আর সেই নড়াচড়া আমার দৃষ্টি আটকে দিল। ও ঘুরে তাকিয়ে বলল, এইভাবে তাকালে কি সব ঠিক লাগছে? আমি অবাক হয়ে গেলাম, কারণ বুঝলাম সে আমার চোখের ভাষা পড়েছে। আমি উত্তর দিলাম, শুধু কাজ ঠিক হচ্ছে কিনা দেখছি। কিন্তু ওর ঠোঁটে হালকা হাসি ফুটল। সেই হাসিটা ছিল যেন আমাকে চুপচাপ বলে দিচ্ছে সে আসলে জানে আমি কি দেখছি। সন্ধ্যায় যখন বাড়ির সব বাতি জ্বলে উঠল, তখন ও উঠোনে দাঁড়িয়ে আমাকে দেখল, আর আমি বারান্দা থেকে তাকিয়ে রইলাম। দুজনের মাঝে দূরত্ব ছিল, কিন্তু চোখের ভেতরের নীরব আকর্ষণ সেই দূরত্বকে অস্বীকার করছিল। আমি অনুভব করছিলাম সন্ধ্যার আলোয় তার মুখ আগের চেয়ে আরো শান্ত আর গভীর দেখাচ্ছে। খাওয়া শেষে ও থালা তুলতে এলো, আর হঠাৎ আমাদের হাত আবার ছুঁয়ে গেল। এইবার আর কেউ সরালো না, ও কিছু বলল না, আমিও না। তবু আমাদের নীরবতা আরো অনেক কিছু বলে দিল। ও রান্নাঘরে চলে গেলে আমি দরজার পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস নিলাম। এমন নীরব আকর্ষণ আগেও কখনো অনুভব করিনি, তাই ভয়ও লাগছিল নিজের অজান্তে কতটা এগিয়ে গেছি ভেবে।
রাত গভীর হলে বাতাসের শব্দ বাড়ছিল, কিন্তু আমার কানে শুধু ওর হাঁটার শব্দই বারবার ভেসে আসছিল। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করলেও মনে হচ্ছিল ওর দৃষ্টিটা এখনো দরজার ফাঁকে দাঁড়িয়ে আছে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করলে অনুভব করছিলাম কেউ কাছেই আছে, যদিও জানি দেয়ালের ওপারে সে ঘুমাচ্ছে। আমি নিজের দিকে তাকিয়ে ভাবলাম, এ অনুভূতি কি থামানো সম্ভব, নাকি ইতোমধ্যেই সব নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নীরব রাতের মধ্যে আমার শ্বাস আর তার দূরের শ্বাস যেন একই সুরে উঠানামা করছে। আমি জানতাম দরজার বাইরে কেবল অন্ধকার নয়, তার উপস্থিতিও ছড়িয়ে আছে। অসম্ভব শান্ত একটা আকর্ষণ আমার বুকের ভেতর নড়ছিল, আর সেই নড়াচড়া থামাতে পারছিলাম না। হঠাৎ মনে হলো করিডোর দিয়ে খুব নরম পায়ের শব্দ আমার ঘরের দিকে আসছে। আমি নিঃশ্বাস আটকে শুনতে লাগলাম শব্দটা থামে কিনা। শব্দটা থামলো আমার দরজার ঠিক সামনে, আর বাতাস যেন ভারী হয়ে উঠল। কেউ কিছু বলল না, কেউ ঘরও ঠেলল না। তবু আমি বুঝলাম সে দাঁড়িয়ে আছে। হয়তো সে শুধু হেঁটে যাচ্ছিল, হয়তো শুধু পানি খেতে, কিন্তু সেই থামার মুহূর্তটা আমার ভেতর ঢেউ তুলল। আমি দরজা খুললাম না, কিন্তু অনুভব করলাম আমাদের নীরবতা রাতে মিলেমিশে আরো গভীর হয়ে গেল। ভোরের ঠান্ডা হাওয়া জানালায় লাগতেই আমার ঘুম ভাঙল, কিন্তু মনে হলো যেন স্বপ্নের ভেতরও তার ছায়া রয়ে গেছে। আমি নিচে নামতেই দেখলাম ও উঠোনে ঝাড়ু দিচ্ছে, আর সকালের আলোয় তার মুখের শান্ত একটা জ্যোতি। আমাকে দেখেই ও থামল, আর সেই থামার ভেতরেই যেন অনেক অপ্রকাশিত অনুভূতি লুকিয়েছিল। আমি বললাম, চালিয়ে যাও, কিন্তু নিজেই অনুভব করলাম আমার কণ্ঠ স্বাভাবিকের চেয়ে নরম। ও আবার কাজ শুরু করলো, কিন্তু মাঝে মধ্যে সে আমার দিকে তাকাচ্ছিল, আর আমি তাকাটা লক্ষ্য করেও উপেক্ষা করতে পারছিলাম না। আমি রান্নাঘরে গেলাম, আর পেছন থেকে ওর খুব স্বাভাবিক চলার শব্দ শুনলাম, কিন্তু সেই শব্দ আমাকে অস্থির করে তুলল। ও দরজায় দাঁড়িয়ে বলল, চা বানাবো কিনা, আর সেই প্রশ্নের ভেতরেও ছিল অদ্ভুত এক যত্ন। আমি বললাম, বানাও, আর ও ঘুরে যাওয়ার মুহূর্তেও আমার দৃষ্টি ওর কাঁধের ওপরই ছিল। চা এনে টেবিলে রাখার সময় ওর হাত আমার হাতের খুব কাছে এলো, আর সেই দূরত্বটুকুই যেন সারা দিনের উষ্ণতা জাগিয়ে দিল। আমি কখনো ভাবিনি এত সাধারণ স্পর্শ মানুষের ভেতর এত ঝড় তুলতে পারে। ওর চোখে আজ অল্প সাহস দেখা গেল, কিন্তু তাতে লাজুকতার গাঢ় ছায়াটাও রয়েছিল। আমি অনুভব করলাম ও কিছু বলতে চায়, কিন্তু চাকরের সীমারক্ষাটা তাকে থামিয়ে রাখছে। আমি বললাম, চাইলে আজ বাড়ির বাইরের কাজটা না করলেও পারে, কিন্তু সে বলল, আপনার সামনে থাকলে সব কাজই সহজ। এই সরল বাক্যটা আমার বুকের ভেতর অদ্ভুত মৃদু আলো জ্বালল। ও সামনে এগোতেই হাওয়ার মৃদু দোলায় তার শার্টের হাতা আমার বাহুতে হালকা স্পর্শ করল। সেই স্পর্শে শরীর স্থির থাকলেও ভিতরের কাঁপন থামছিল না। আমি জানালার পাশে দাঁড়ালাম, আর দেখলাম ও বাইরে গাছগুলোতে পানি দিচ্ছে। ওর হাতের গতিতে এমন নীরব সৌন্দর্য ছিল যে আমি চাইতেও চোখ সরাতে পারছিলাম না। ও হঠাৎ ঘুরে তাকালো, আর আমার চোখও সেই মুহূর্তে তার চোখে আটকে গেল। দুজনেই কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইলাম, যেন এই নীরবতা ভাষার থেকেও শক্তিশালী। আমি ভেতরে চলে এলাম, কারণ অনুভূতিগুলো খুব দ্রুত ঘন হয়ে যাচ্ছিল। দুপুরেও ঘরদোর পরিষ্কার করছিল, আর আমার অবস্থান লক্ষ্য করে যেন কাজের গতি বদলে নিচ্ছিল। আমি দরজার পাশে দাঁড়াতেই ওর চোখে নীরব প্রশ্ন ফুটে উঠল। ও জিজ্ঞেস করল, আলমারিটা এভাবে সাজালে হবে কিনা, কিন্তু আমি জানতাম সেটা শুধু কথা বলার অজুহাত। আমি বললাম, ঠিক আছে, আর ওর চোখে হালকা তৃপ্তির ঝিলিক দেখা গেল। ও একবার নিচ থেকে তাকিয়ে বলল, আপনার কথা না শুনলে কাজ অসম্পূর্ণ মনে হয়। আর এই বাক্যটা এত নরম ছিল যে হৃদয় ছুঁয়ে গেল।